প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। বাংলাদেশের পূর্বাঞ্চলের 11টি জেলায় সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় মালিবাগ কসমস সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে চিত্রকলা প্রদর্শনী আর্ট ফর এইড রিবিল্ডিং লাইফস। প্রদর্শনী চলবে 5 অক্টোবর পর্যন্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আলোকচিত্রীদের ক্যামেরায় ধরে রাখা বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি নিয়ে দ্রিকের 35তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির দ্রিক গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী বুক পেতেছি গুলিকর। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 21 সেপ্টেম্বর পর্যন্ত। লালমাটিয়ার কলা কেন্দ্রে প্রদর্শিত হচ্ছে অমিতাভ সরকারের মিশ্র মাধ্যমে আঁকা চিত্রকলা প্রদর্শনী অপ্রাসঙ্গিক। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 17 সেপ্টেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। রাত 8:20 থাকছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। বুঝলে জেনু, এখনকার সময় একটা ভালো ছেলে পাওয়া একটা বিরাট ভাগ্যের ব্যাপার, লটারি পাওয়ার মতো, তাই না? মনে করো আল্লাহ নিজের হাতে ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে। খালু, আসলে মাত্রই তো আমি একটা বিগ ধাক্কা খেয়েছি। এখন এইসব বিষয় নিয়ে আসলে চিন্তা ভাবনা করতে চাচ্ছি না। এটা একটা সুবর্ণ সুযোগ, হেলা এই সুবর্ণ সুযোগটা হারায়ও না, বুঝছো? বাচ্চা থাকলে জীবনে অনেক বিয়ে করতে পারবা, এই বিয়েটা আমাদের রিকোয়েস্ট করে। এবার নিদান শোনো, রিকোয়েস্ট করি, শোনো, জমিটা নাও। হ্যাঁ, নিয়ে ওই জমি থেকে তুমি আমাকে 3.5 হাত জমি দিয়ে দাও। ওইখানে আমার কবর হবে, একটা এপিটাপে লেখা থাকবে, নীলিমার জমিতে পরম শান্তিতে ঘুমিয়ে আছে নওয়াজ। রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:30 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। যত দূর আকাশে যায় উড়ুক, যত উপরে উঠতে চায় উড়ুক, কোনো অসুবিধা নেই। আরো কি কিছু জানেন? এই এলাকায় নাকি কারোর কোনো বেল নাই, আপনি গো নাকি কোনো বেল নাই, সে নাকি এলাকার রাজা বাচ্চা হবো। আমি যখন ওর ডানা 2টা কাইটা দিব, তখনও মাটিতে পড়ার জায়গা খুঁজা পাইব না। শরীফ তোর দিয়ে আমারে টোপ দিছে না? হ্যাঁ, তুই আমারে নিয়ে শরীফের কাছে যাবি, তারপর তুই টাকা খাবি। আমি তো সব বুঝছি মিন্টু, আমি সব বুঝছি। আমি কিন্তু এখন তোরে সরামো, আমি কিন্তু অনেক। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি গীতিকার ও সুরকার রনক রায়হান। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, ভীষণ ভালো আছি। কাজ তো নিশ্চয়ই এখন বেশ করা হচ্ছে। জি। বর্তমান ব্যস্ততা সম্পর্কে যদি জানি শুরুতেই। বর্তমান আসলে অনেকগুলো কাজ হাতে নিয়েছি। এদের মধ্যে, কাজগুলোর মধ্যে যারা শিল্পী আছেন তাদের মধ্যে আছেন হচ্ছে শিল্পী বিশ্বাস, তারপরে আছেন হচ্ছে মুনিয়ামুন, লায়লা, আকাশ মাহমুদ। তো এরকম আরও কিছু, এদের পাশাপাশি আরও কিছু যারা নতুন মুখ আছে তাদেরও কাজ করা হচ্ছে। তো বেশ কিছু কাজ, মাঝখানে একটু সমস্যা ছিল, দেশের সার্বিক পরিস্থিতি তো জানেন, খুবই স্বাভাবিক। তো এই কিছুদিন বন্ধ ছিল, বন্ধ থাকার পরে এখন আলহামদুলিল্লাহ নতুন করে বেশ কিছু কাজ হাতে নিয়েছি, অলরেডি শুরু করেছি, ভালোই কিছু কাজ নিয়েছি। আপনার তো প্রায় 1000-এরও বেশি সংখ্যক গান লেখা হয়েছে। জি। তো এত গান আসলে কিভাবে মাথায় আসে, লিরিকগুলো কিভাবে মাথায় আসে, মানে ইন্সপিরেশনটা কিভাবে পান আপনি? আসলে ঘটনাটা হচ্ছে, এটা এক সময় তো ছিল যে মানে একটা কল্পনা ছিল, যে আনন্দ ছিল, যে আমি স্বপ্ন ছিল যে গান লিখবো, মনে মনে ভাবতাম, কিন্তু কখনো চিন্তা করতাম না যে এটা একটা সময় প্রফেশন হবে বা পেশা হয়ে যাবে, হ্যাঁ, এটা কখনো সাহসও পেতাম না। আসলে এটা যখন পেশাগতভাবে একটা অবস্থান হয়েছে, তো এখন দেখা যাচ্ছে কি যে
কালকে আমার কোন গান রেকর্ড হবে সেটা আজকেও লেখা নাই, কিন্তু যখন অর্ডার আসে তখন চিন্তা করি, বসি, লিখে ফেলি, হয়ে যায়। আচ্ছা, জানাও থাকে না যে আসলে আগামীকালকে আমার কোন গানটা রেকর্ড হবে, এটা জানাও থাকে না, কিন্তু হয়ে যায়। মানে অনেক দিনের আসলে প্র্যাকটিস থেকে বিষয়টা মনে হয় হ্যাঁ, আয়ত্তে চলে চেষ্টা আসে। থেকে আসলে হয়ে গেছে। এটা হচ্ছে যখন আমি মনে করি মানুষ যখন চেষ্টা করে তখন মানুষ এরকম হয়ে যায়, মানুষের কাছে ইজি হয়ে যায় একটা সময় বিষয়টা। চেষ্টা থাকতে হয় এবং একই সাথে লেগে থাকা লেগে ব্যাপারটা থাকা, কিন্তু লেগে ভীষণ থাকা জরুরি। ব্যাপারটা। সাধারণত আমরা দেখি যে যারা গান লিখেন তার আগে তারা কবিতা লিখেন বা লেখালেখি একটা চর্চার সাথে যুক্ত থাকেন। আপনিও কিন্তু তেমনই ছিলেন, আপনি উপন্যাস লিখতেন, কবিতা লিখতেন, এমনকি আপনার কবিতার বইও এসেছে। একটু জানতে চাই সেই অভিজ্ঞতা সম্পর্কে। আসলে আমার প্রথম প্রকাশ হয় কবিতার বই দিয়েই, অবিনাশী আত্মা নামে একটি বই। তো সেটার আসলে অনেক মজার একটা ঘটনা আছে। তো এরপরে কবিতার পরে একাধিক আমার বই রিলিজ হয়েছে, প্রকাশ হয়েছে, সেগুলো হচ্ছে উপন্যাস। কিন্তু কবিতার বই ফার্স্ট টাইম একটাই, ওইটার মধ্যে প্রায় 100-র মতো কবিতা ছিল। তো ওইটা পাণ্ডুলিপি আকারে যখন প্রকাশ পেয়েছে, তো প্রকাশটা হয়েছে সেই গল্পে আজকে নাই যাই। তো এরপরে হচ্ছে যে চিন্তা করলাম যে উপন্যাস লিখলে, মানে কবিতা লিখলে কবিতার বিষয়টা হচ্ছে একরকম, আর উপন্যাসের বিষয়টা হচ্ছে আরেক রকম। সেখানে একটু আর্থিক একটা ব্যাপার থাকে, কিছু পাওয়া যায় আর কি। উপন্যাস, কবিতার বই থেকে, কবিতার বইগুলো ওইভাবে সেল হয় না, মানে বিক্রি হয় না। এই যে কবিতা লেখা বা লেখালেখি যে চর্চা, সেটা থেকে গান লেখাতে কিভাবে আসলেন? না, আমার মেন মানে উদ্দেশ্যই ছিল গান। লেখালেখির মেন এটাই ছিল গান। আমার প্রথম ইচ্ছা ছিল যে আমি গান গাইবো, নিজে শিল্পী হব, সেই দিক থেকে আর কি গানে আসা। তো একটা সময় কোনো মাধ্যমে আমি যখন এই পর্যন্ত গানের যারা শিল্পী আছেন তাদের কাছে পৌঁছানো পর্যন্ত আমি অনেক ট্রাই করেছি, যে আমার স্বপ্নই ছিল যে আমি গান গাইবো। কিন্তু যখন পৌঁছালাম তখন বুঝতে পারলাম যে আসলে গান আমার সম্ভব না, আমার সেই কণ্ঠ গান গাওয়ার মতো। কখনো গান শেখার চেষ্টা করেছেন কি? হ্যাঁ, আমি ছায়ানটে ছিলাম। আচ্ছা, ছায়ানটে প্রায় 2 বছর ছিলাম। হ্যাঁ, তো ওখানে শিখতাম। তো শেখার পরে যখন আমি বাংলাদেশে যারা শিল্পী আছেন জনপ্রিয়, তখন যারা জনপ্রিয় ছিলেন তাদের অনেকের সাথেই দেখা করেছি। তো এর মধ্যে যখন আশরাফ উদাস নামে একজন ফোক সিঙ্গার বাংলাদেশের অনেক জনপ্রিয়, তো ওনার কাছে যখন আসলাম, উনি আমার গান শুনলেন, শুনে বললেন যে তোমার গান গাওয়ার মতো কণ্ঠ নেই, তুমি লেখালেখি ভালো করো, সেটাই করো, তুমি সেটাই করো, হয়তো বা তুমি লেখালেখি করে একটা জায়গায় যেতে পারো, পারবে একটা সময়। আমার বিশ্বাস। শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী আশরাফ উদাসের জন্য আপনার গান লেখা হয়। হ্যাঁ, পরে ওনার মানে উনি আমাকে ফার্স্ট টাইম মানে লেখালেখিতে উৎসাহ দিয়েছেন। তো ওখান থেকে আমি সাহস পেলাম, এবং উনি শুধু তাই নয়, আমাকে লেখার জন্য আমার গান উনি ফার্স্ট টাইম প্রকাশ করেছেন ওনার কণ্ঠে। এটা কত সালের কথা হবে? এটা আপনার 2003-04 দিকের। 2003-04 থেকে, তার মানে বলা যেতে পারে প্রায় 24 বছরেরও বেশি সময় ধরে আপনি গান লেখা এবং সুর করার সাথে যুক্ত আছেন। পরবর্তীতে তো গানের সুরও করা শুরু করলেন। এটা কি ওই প্রথম গান থেকেই আপনি সুর করা শুরু করেছিলেন, না তার কিছুদিন পর থেকে? না, আসলে আমি যখন গান লিখি তখন আমি মানে একটা সুরের উপরেই লিখতাম। আগে আমার মাথার মধ্যে সুরটাই আগে আসতো। আচ্ছা, এইটা মানে আমি, অনেকে হয় না যে লিখে পরে সুর করে, ওইভাবে আমি লিখতে পারি না, অভ্যস্ত না। আমি মনে হয় যে কোনো একটা সুর আমার মাথার মধ্যে আসে, ওইটাতে আমি লিরিক বসাই, সাজাই, তারপরে হচ্ছে আমার একটা গানের একটা প্ল্যাটফর্ম তৈরি হয়। ওইভাবে করি আমার কাজ করা এ পর্যন্ত। মানে সুর আগে করে তারপরে গান, আগে আমার মাথায় সুরটাকে আমি আগে দেখি যে কোন সুরটা ভালো হবে, একটা সুর আমি খুঁজতে থাকি। যখন দেখি যে হ্যাঁ, একটা সুন্দর একটা সুর আসছে, মোটামুটি একটা ওইভাবে করে তারপরে হচ্ছে লিরিক আমি চিন্তা করি যে এই সুরের সাথে কোন লিরিকটা যায়, কোন কথাটা যায়, এভাবে করে আমার গানগুলো করা হয়। জি, আপনি বলছিলেন যে শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন ম্যামের সাথে আপনার কাজ করার সুযোগটা হয়েছে এবং তার জন্য গান লেখা হয়েছে। এই সুযোগটা কিভাবে তৈরি হলো? আসলে এটা হচ্ছে আমার একজন, উনি এখন নেই, কিছুদিন মেবি গত বছর উনি প্রয়াত হয়েছেন, নূর মোহাম্মদ মনি, শ্রদ্ধেয় অনেক বড় একজন জাতীয় পর্যায়ের একজন চলচ্চিত্র পরিচালক নূর মোহাম্মদ মনি। তো উনি আমাকে, ওনার একটা মুভি ছিল, উনি হচ্ছে কে আপন কে পর, এরকম একটা মুভিতে উনি আমাকে দিয়ে বলছেন যে গানটা, কিছু একটা গল্প আমাকে বলেছেন। তো গল্পটা বলার পরে বলছে যে এই গল্প অনুযায়ী গানটা হবে। তো তখন আমি বললাম যে আমি চেষ্টা করে দেখি। উনি আমার অডিওর গানগুলো শুনতো, আমার সিডি বাজারে যে গানগুলো আসতো ওগুলো খুব শুনতো। তো উনি শোনার পরে একটা সময় একজনের মাধ্যমে ওনার সাথে পরিচয় হয়েছে, উনি জানলো এবং শুনলো আমার গানগুলো। তো শোনার পরে ওনার মনে হয়েছে যে হয়তো আমি পারবো।
পরে উনি আমাকে দিলেন ট্রাই করার জন্য। পরে আমি গানটা 2টা গান করেছি, 2টা গান করে ওনাকে পাঠাইছি, 2টার মধ্যে একটাই উনি বলছে যে হ্যাঁ এটা হবে, এটা চলচ্চিত্রের জন্য। চলচ্চিত্রের জন্য। তো তখন উনি সেই গানগুলো ওনার মাধ্যমেই করা হয়েছিল। মানে যেটা শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন ইয়াসমিনের এবং কণ্ঠে আগুন গিয়েছিলেন। এরপরে ডলি শান্তনী আপু গিয়েছেন, তারপরে এর ওই পজিশনের অনেকেই গিয়েছেন। এটা তো শুনছিলাম চলচ্চিত্রের কথা। চলচ্চিত্রের ব্যাপারটা এরকম থাকে যেটা ঘটনার প্রেক্ষিতে আসলে সিচুয়েশন অনুযায়ী গানটা কেমন হবে সেটা চিন্তা করা হয়, কিন্তু যখন কারোর জন্য মৌলিক গানের কাজ আপনি করেন তখন আপনার কোন বিষয়টা মাথায় থাকে, কিভাবে তখন কাজটা করা হয়? মৌলিক বিষয়, মৌলিক গানগুলো আমরা যখন করি তখন কিছু বিষয় থাকে, কিছু আছে যেমন কোম্পানি যারা পৃষ্ঠপোষক যারা আছেন তারা আমাদেরকে বলে দেয় যে এই টাইপের একটু গান চাচ্ছি, আমরা এই শিল্পীকে দিয়ে করব, এই টাইপের গান চাচ্ছি। তখন ওখানে আমাদের ব্যক্তিগত কোনো স্বাধীনতা বা ইচ্ছা থাকে না, আমরা চেষ্টা করি ওনাদের মতো করে, ওনাদের পছন্দ হয় ওইভাবে করে লেখা সাজাতে চেষ্টা করি, ওইভাবে সুর করার চেষ্টা করি। তো ওই কাজগুলো ওনাদের পছন্দ মতো হয়। আবার কিছু আছে অনেক সময় দেখা যাচ্ছে যে শিল্পীরা ব্যক্তিগতভাবে আসে আমার কাছে যে ভাই আপনার গান ভালো লাগে, আপনার লেখা সুরে গাইবো, আমাকে গান দেন। তো তখন আবার ওনাদেরও পছন্দ থাকে যে আমাকে একটু এই টাইপের গান দিবেন, এই টাইপের গান দিবেন। ওনারা বলে অনেক সময়, হ্যাঁ একটা ডেফিনেশন দিয়ে দেয় যে আমরা এরকম চাচ্ছি। তো তখন ওইভাবে করে তৈরি করা হয়। আবার নিজে যখন চেষ্টা করি যে আমার পছন্দ থাকে, নিজের ভালো লাগা থাকে যে আমি একটা গান করব, আসলে ওই গানগুলো না নিজের কাছেই পড়ে থাকে। নিজের পছন্দ মতো তৈরি করা লেখা, নিজের স্বাধীনভাবে যেটাকে বলা হয় যে আমার স্বাধীনভাবে আমি লিখবো, ওইটা আসলে দেখা যাচ্ছে কি কারো পছন্দ, অন্য কারো পছন্দের সাথে নাও মিলে না, অনেকটা সময় এরকমই হয়, মিলে না। কিন্তু যখন অন্য কারোর জন্য গান লিখেন তখন তো নিশ্চয়ই এটা মানে মনে আসে যে শিল্পীর ভয়েসের টেক্সচারটা কেমন, তার গায়কিটা কেমন। হ্যাঁ হ্যাঁ, ওনার আগে দেখতে হবে যে মানে কোন স্টাইলে গান করে, তার ধাঁচটা কিরকম, ওইটা ফলো করে তারপরে হচ্ছে ভাবতে হয়, লিখতে হয়, এইভাবে করি আর কি। এটা যার যার পছন্দ, যেমন যে শিল্পী আমার কাছে আসে সে কি ধরনের গান করে, হ্যাঁ তার স্টাইলটা কি এবং তার পছন্দটা কি, এটা একটা ব্যাপার আছে। সবকিছু মিলিয়ে আপনি তো গান লিখলেন, তারপর সুর করলেন, তারপরে যেটা আসে সেই গানের কম্পোজিশন এবং তার শিল্পীর যে গায়কী, সেটা দিয়ে ফাইনাল যে আউটকামটা সেটা আমরা দেখতে পাই, সেই উপস্থাপনাটা দেখতে পাই। কখনো এমন হয়েছে যে আপনার যে কাজ মানে সুর করা পর্যন্ত আপনার কাজ, সেটা করার পর যে আউটকামটা এসেছে সেটা আপনার মন মতন হয়নি? হ্যাঁ, এমন অনেক হয়েছে, এমন অনেক হয়েছে। যেমন এটা করে কি, যেমন আমি আমার কাজগুলো এরকম করি আমি, যে শিল্পী বা যে কোম্পানি করুক আমার লেখা সুরে গানগুলো আমি আমার নিজ দায়িত্বে, আমি কাউকে দিয়ে কম্পোজিশন করাই, সেটা আমার চিন্তা যেভাবে আসে, আমার মানে আমার যে থিম থাকে ওই থিম অনুযায়ী আমি কাজগুলো করলে আমার মনের মধ্যে হয়। আবার কিছু থাকে না যে আপনি শুধু আমাকে লিরিক টিউন দিবেন, আমি আমার মতো করে নেব, তখন দেখা যাচ্ছে কি ওটার ফাইনালি আউটপুটটা দেখা যাচ্ছে আমি যেভাবে করে চিন্তা করেছি, যেভাবে করে চেয়েছি সেভাবে হয় নাই, হয়তো বা তার থেকে ভালো কিছু হয়েছে। খারাপ যে হয় তা না, ভালোও হয় অনেক সময়, দেখা যাচ্ছে তার চেয়ে ভালো কিছু হয়েছে অথবা হয় নাই, মনের মতো হয় না, এমনটা হয়। আচ্ছা, এটা এমনও হয় অনেক সময়। পেশাগত জায়গা থেকে এই যে গান লেখা এবং সুর করা, এই বিষয়টা এখনো কি আসলে সেইভাবে করে প্রতিষ্ঠিত? আসলে আমি যে ফ্যামিলি থেকে উঠে আসছি, অজপাড়াগাঁয় থেকে আমি উঠে আসছি, সেই আমার বাড়ি হচ্ছে ভোলাতে, আমি একদম গ্রামের একজন ছেলে। তো আমার মানে সেই দিক থেকে যদি আমি ভাবি, এখন যেখানে আছি আমার চাওয়া থেকে অনেক অনেক ঊর্ধ্বে আমি চলে আসছি, অনেক ভালো একটা অবস্থানে আছে আলহামদুলিল্লাহ। প্রত্যাশার থেকে বেশি পেয়েছেন? হ্যাঁ, প্রত্যাশা থেকে অনেক বেশি পেয়েছি। সেই দিক থেকে আমি মনে করি আমি আছি, ভালো একটা অবস্থানে আছি, সফল বলা যায় নিজেকে। সফল আমি মনে করি। আচ্ছা, যে কোনো পথ চলাতেই, বিশেষ করে ক্যারিয়ারের ক্ষেত্রে বিভিন্ন রকম চড়াই উতরাই থাকবেই, কখনো পড়ে যাওয়া থাকবে, কখনো আবার সফলতার অনেক অনেক গল্প থাকবে। এমন কোনো দুঃখজনক ঘটনা আছে যেটা আজকে শেয়ার করতে চান? আছে অনেক। আসলে ঘটনাটা হচ্ছে আমরা যখন যে কেউ একটা ভালো কাজ করতে আসলে বা কেউ যদি ভালো কিছু করে, একটা পিছনে তো কিছু থাকেই যে করতে না পারে, বা জেলাসি একটা মানুষের থাকে, এরকম অনেক পরিস্থিতির মুখোমুখি মাঝে মধ্যেই হতে হয়, স্বাভাবিকভাবেই, এটা তো বুঝতেই পারতেছেন। আর হচ্ছে যেটা বললাম যে আমি তো একদম মানে ওরকম ফ্যামিলি থেকে উঠে আসছি। অনেকে থাকে না যে বাবা মায়ের অনেক এস্টাবলিশ, অনেক প্রতিষ্ঠিত ফ্যামিলির ছেলে মেয়েরা থাকে, বাবা মায়ের টাকা পয়সা নষ্ট করে গান বাজনা করে। আসলে আমরা তো ওইভাবে করে আসি নাই, আমরা তো স্ট্রাগল করে তারপর এখানে আসছি, কষ্ট করে। আমাদের কোনো সাপোর্ট দেওয়ার পিছনে গাইড করার মতো কেউ ছিল না, তো কষ্ট করে আসছি। তো এই জায়গাটা আসার জন্য মানে অনেক অনেক স্যাক্রিফাইস, অনেক কষ্ট, মানে এমন কোনো কষ্ট নেই যেটা করি নাই, করতে হয়েছে, করে তারপরে হচ্ছে এই জায়গাটাতে আসা আর কি।
বাবা মা যখন আপনার এই সফলতার এই অবস্থানটা দেখেন তখন কি বলেন? তারা আসলে আমাদের ফ্যামিলির একটু অন্যরকম ছিল। মানে তারা হচ্ছে গান বাজনার প্রতি, শুধু আমাদের ফ্যামিলি না, আমি যে এলাকাটাতে থাকি না ওদিকে গানের মানুষগুলো নাই। কনজারভেটিভ। হ্যাঁ সেটাই, ওরা গানগুলোকে মানে গান বাজনা বা এগুলোকে ভালোভাবে দেখে না। তা আমি যখন প্রথম দিকে চেষ্টা করতাম, ট্রাই করতাম, হাসতো, আমাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করতো সবাই। তো এখন দেখতেছে যে আমি যে যাই করতেছে আমি ঠিকই আমার জায়গাতেই আমি আছি এবং কিছু আউটপুট আসছে, আমার ইমপ্রুভ হচ্ছে। তো এই দেখতে দেখতে এখন মানুষ অনেক পজিটিভ, আমার ফ্যামিলির দিক থেকে এখন পজিটিভ। কিন্তু একটা সময় আমার ফ্যামিলি এই বিষয়টাকে ভালোভাবে দেখতো না, যে আমি কেন গান বাজনা নিয়ে আছি, কেন এটা, আমি একটা ভালো চাকরি করব, নাহলে একটা বিজনেস করব, জীবনে প্রতিষ্ঠিত হব, এরকম একটা তাদের চিন্তাধারা ছিল। আমি দেশের বাইরে যাব, টাকা পয়সার পিছনে ঘুরবো, এটা না করে আমি গান বাজনা নিয়ে আছি, কি হবে গান বাজনা দিয়ে। কিন্তু এখন যে অবস্থানে আছি, এখন তারা এই জিনিসটা বুঝতে পারতেছে যে আসলে আমি হয়তো চাকরি করে বা বিজনেস করে যে অবস্থানে থাকতাম তার চেয়ে অনেক অনেক ভালো একটা অবস্থানে আমি আছি, তার মানে আমি রাইট। আচ্ছা, এই যে গান লিখতে হয়, গান লিখতে তো হয়, এটা মুডের ব্যাপার আছে, তাই না? তো যখন হয়তো মন খারাপ থাকে, কখনো এমন হয় যে মন খারাপ কিন্তু মন ভালো করার গান করতে হবে, গান লিখতে হবে, সেই বিষয়টা কখনো আসে না? বিষয়টা আসলে আমরা যখন বিষয়টা যেহেতু প্রফেশনালি যখন আসছে, তখন হচ্ছে যে মুড ভালো নাই, এখন একটা গান লিখবো এই মুডে, আমার এখন মন খারাপ, এখন একটা মন খারাপের গান হয়ে যাবে। বিষয়টা এরকম না, আসলে গান তার নিজের ইচ্ছা মতোই আসে। হ্যাঁ, কিছু গান নিজের ইচ্ছা মতো আছে, মানে ব্যাপারটা যখন প্রফেশনাল তখন নিজেকেও সেইভাবে করে চেষ্টা করলে আসে, এটা আসে। কিন্তু অনেক সময় অটোমেটিকলিও আসে। যে এখন আমি আছি, শুয়ে আছি, হঠাৎ মনের মধ্যে একটা সুর আসলো, একটা লিরিক আসলো, খুব সুন্দর, এটা অটোমেটিক আসে, এটাই ভালো হয়। আর যেটা হচ্ছে যেমন প্রফেশনের ক্ষেত্রে, যে এখন আমার একটা গান লিখতে হবে, একজন শিল্পী বলছে খুব জরুরি একটা গান লিখবে, সেটার জন্য বসে ভাবি, সেইভাবেও হয়। আচ্ছা, আপনি চলচ্চিত্রের কথা বলছিলেন, এখন কি নতুন কোনো চলচ্চিত্রের জন্য কাজ করা হচ্ছে? আমি ইমিডিয়েট একটা চলচ্চিত্রে গান করেছি, সেটা হচ্ছে আপনার জি সরকার নামে একজন ডিরেক্টর, ওই গানটা গিয়েছে হচ্ছে ফজলুর রহমান বাবু ভাই গিয়েছেন। তো জি সরকারের চলচ্চিত্র হচ্ছে দুঃখিনীর সংসার, এরকম একটা চলচ্চিত্র হবে। উনি অনেক বড় মাপের একজন চলচ্চিত্র পরিচালক, জি সরকার। তো উনি আমার অনেক গান শুনেছে, ডিরেক্টরের মাধ্যমে মানে বলল যে এরকম রনক রায়হান নামে একজন আছে, আপনি যে গল্প বলছেন না, আমার মনে হয় যে উনি খুব ভালো করবে। পরে একদিন আমাকে মিটিংয়ে ডাকলেন স্টুডিওতেই, পরে কথা হওয়ার পরে উনি আমাকে বললো আর কি যে গল্পটা আমারই, পরে গান লিখলাম। লেখার পরে আমি একটা গান লিখছি, একটাই উনি পছন্দ করছে, বলছে রাইট, আমি এরকমই কিছু চাচ্ছি। পরে ওই গানটা ফজলুর রহমান বাবু এই গানটাতে ভয়েস দেন, এটা রিসেন্ট কত মাসখানেক হবে। আচ্ছা, এটা কি রিলিজ হয়ে গেছে? না, রিলিজ হয়নি, শুটিং চলাকালীন অবস্থায় এখন আছে। আচ্ছা, এখন কিন্তু সুযোগ অনেক বেড়েছে, যেহেতু প্ল্যাটফর্ম বেড়েছে, কারণ নাটকে আমরা এখন কিন্তু প্রচুর গান হতে দেখি। তো সেই জায়গাটাতে কাজ করা হচ্ছে কি? না, নাটকে এখনো আমার নাটকের যে থিম সং থাকে বা বিভিন্ন নাটকের যে বিভিন্ন সূত্রে যে গান করা হয়, সেভাবে করে এখনো আমার নাটকে কাজ করা হয়নি, নাটকের গানে কাজ করা হয়নি, তবে ফিল্মে কাজ করা হয়েছে। আর আমাদের হচ্ছে প্রফেশনাল কমার্শিয়ালি, তো এখন যারা অডিও, আগে যে কোম্পানিগুলো ছিল সাউন্ডটেক, সঙ্গীতা, তারা এখন নতুন করে যে ইউটিউব যে প্ল্যাটফর্মটা ইউজ করতেছে, এটাতে বেশি কাজ করা হচ্ছে। আচ্ছা, ইউটিউব কন্টেন্টে তার মানে বেশি কাজ করা হচ্ছে। ফেসবুক, তারপর আর অন্যান্য যে প্রত্যেকের তো এক একজন আদর্শ থাকে, যে কোনো মানুষের একজন আদর্শ থাকে বা আইডল থাকে, যাকে দেখে আমরা মনে করি যে আমি তার মতন হতে চাই। আপনার জীবনে এমন কেউ আছেন? আসলে আইডল বলতে আমি গানের দিকটাই বলি, যে আমাদের একজন লোকের গান, আমি বাংলাদেশি যারা গান লিখেন তাদের মধ্যে একজন লোকের গান খুব বেশি আগেও শুনেছি, এখনও শুনি। তিনি হচ্ছেন শ্রদ্ধেয় রফিকুজ্জামান স্যার। ওনার গানগুলো চলচ্চিত্রে এবং চলচ্চিত্রের বাহিরে যে গানগুলো হয়, প্রত্যেকটা গান আমি খুব, মানে একটা গান যখন শুনি তখন গানটা ওনার যে মাইন্ড, সেটা বোঝার জন্য আমি একটা গান একেবারে একাধিকবার শুনি, যে আসলে উনি কি চিন্তা থেকে কিভাবে লিখেছেন, এভাবে করে শুনি। এবং পছন্দের দিক থেকে আমি ওনার গানগুলো শুনি, ওনাকে আমি আইডল মনে করি। বাহ, চমৎকার। আর সামনের দিনগুলোতে কি চিন্তা আছে বা কোনো পরিকল্পনা আছে কিনা নতুন কোনো কিছু করার? আমার আসলে গানের বাহিরে কিছু নেই, আমি চাই যে আমি যতদিন বাঁচি, আল্লাহর কাছে আমি অনেক শুকরিয়া আদায় করি যে আমি এ পর্যন্ত আসতে পেরেছি নিজের চেষ্টায়, যেটা আসলে একটা সময় ভাবতেও সাহস পেতাম না, চিন্তা করতেও সাহস পেতাম না, তারপরেও হয়ে গেছে। এটা আল্লাহর রহমত ছাড়া কিছুতেই সম্ভব নয়। অবশ্যই। তো এবং সেখানে আপনার চেষ্টা, পরিশ্রম তো অবশ্যই ছিল। অবশ্যই ছিল। তো
আল্লাহর কাছে আমি এটাই চাইবো, যতদিন বাঁচি আল্লাহ যেন এই সুযোগটা গান নিয়ে থাকার মতো একটা সুযোগ তৈরি করে দেয়। এই গানের বাহিরে আমার কোনো চিন্তা নাই। অনেকে থাকে না, অনেক শখ থাকে, অনেক কিছু থাকে, এইটা করবো সেটা করবো, আমার এরকম কোনো চিন্তা নেই। অবশ্যই আমি গান নিয়ে আছি, খুব ভালো আছি। শুভকামনা রইল আপনার জন্য। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আমাকে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে আপনাদের এত বড় একটা প্ল্যাটফর্মে আমাকে ডেকেছেন। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvpd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর।